হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বইখোর একাডেমি। বইখোর একাডেমি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগতম। এর আগে আমরা জিওগ্রাফির একটি পার্ট নিয়ে আলোচনা করেছি। আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি জিওগ্রাফির আরেকটি পার্ট এবং তার সঙ্গে অপশন রিলেটেড যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আজকে আমাদের প্রথম প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ? অপশন এ সিয়াচেন, অপশন বি জেমু, অপশন সি কোলহাই নাকি অপশন ডি পিন্ডারি। নিম্নের কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সিয়াচেন হিমবাহ। তারই সাথে আমরা জানব ভারতের হিমালয় অঞ্চলে সিয়াচেন হিমবাহ পৃথিবীর বৃহত্তম অমেরু হিমবাহ। বেশিরভাগ হিমবাহগুলোই মেরু অঞ্চলে রয়েছে, কিন্তু যে সমস্ত হিমবাহগুলো মেরু অঞ্চলে নেই, মেরু অঞ্চল বলতে বোঝায় এটা যদি পৃথিবী হয়, এটি হলো তার উত্তর মেরু এবং এটি হচ্ছে তার দক্ষিণ মেরু। পৃথিবীর বেশিরভাগ হিমবাহ রয়েছে এই মেরু অঞ্চলে, এবং এই মেরু অঞ্চল বাদ দিয়ে যে সমস্ত অঞ্চলে হিমবাহ রয়েছে তার মধ্যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিমবাহ হচ্ছে আমাদের এই ভারতের সিয়াচেন হিমবাহ, যেটি হিমালয় অঞ্চলে অবস্থিত। ভারতের বেশিরভাগ হিমবাহই রয়েছে লাদাখ, হিমাচল প্রদেশ, সিকিম এবং উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। ভারতের যে সমস্ত রাজ্যগুলো দিয়ে হিমালয় পর্বতমালা গেছে বেশি হিমবাহই রয়েছে সেই সব অঞ্চলে। তাছাড়া যেমন উত্তরাখণ্ডে রয়েছে পিন্ডার হিমবাহ, জেমু হিমবাহ রয়েছে সিকিমে। এই জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে আমাদের পশ্চিমবাংলার একটি বিখ্যাত নদী তিস্তা নদী, যাকে উত্তরবঙ্গের ত্রাস বলা হয়। এই তিস্তা নদীর উৎপত্তিস্থলও এই সিকিমের জেমু হিমবাহ থেকে। তাছাড়াও যেমন রয়েছে কোলহাই হিমবাহ, এটিও আমাদের জম্মু কাশ্মীরের একটি হিমবাহর নাম। এর পরের প্রশ্নটি হলো কোশ্চেন নাম্বার 2, দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ মাউন্ট আবু, অপশন বি পাঞ্জাব, অপশন সি আনাইমুদি নাকি অপশন ডি বিহার। দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গটি হলো অপশন সি আনাইমুদি। দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। তাছাড়াও এখানে যেমন রয়েছে এই মাউন্ট আবু, এই মাউন্ট আবু আরাবল্লী পাহাড়ে অবস্থিত। আমাদের রাজস্থানে থর মরুভূমিতে অবস্থিত এই আরাবল্লী পাহাড়ে অবস্থিত মাউন্ট আবু একটি শৃঙ্গ। এখানে রয়েছে দিলওয়াড়া জৈন মন্দির। জৈন ধর্মের একটি বিখ্যাত মন্দির হলো এই জৈন মন্দির, যেটি এই দিলওয়াড়া জৈন মন্দির সেটি রয়েছে এই মাউন্ট আবুতে। এটি পরীক্ষাতে অনেকবারই এসেছে। আর এই আনাইমুদি যেটি দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ, এটি হলো অ্যাকচুয়ালি পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, যেটি হলো দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ, যেটি আন্নামালাই পর্বতের একটি সর্বোচ্চ শৃঙ্গ। আন্নামালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, পশ্চিমঘাট পর্বতমালারও সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু এই আনাইমুদিই। এরপর আমাদের পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? অপশন এ সোন নদী, অপশন বি যমুনা নদী, অপশন সি চম্বল নাকি অপশন ডি লুনি নদী। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো চম্বল নদী। কোটা শহরটি চম্বল নদীর তীরে অবস্থিত। একই সাথে এখানে দেখতে পাওয়া যাবে যে সোন নদীর তীরে অবস্থিত রোহতাসগড়, সোনভদ্র দুটি বিখ্যাত শহর। তাছাড়া যমুনা নদীর তীরে অবস্থিত দিল্লি, মথুরা, আগ্রা, ফিরোজাবাদ। এই মথুরা, আগ্রা, ফিরোজাবাদ এগুলো হলো উত্তরপ্রদেশের বিখ্যাত শহর এবং ভারতেরও বিখ্যাত শহর। আর দিল্লি, এটাও যমুনা নদীর তীরে অবস্থিত দিল্লি। আর লুনি হলো ভারতের একটি অন্তর্বাহিনী নদী, এটি থর মরুভূমির উপর দিয়ে এসেছে এবং গুজরাটের কচ্ছের রণে এসে এটি মিলিত হয়েছে, তাই এটিকে অন্তর্বাহিনী নদী বলা হয়। এবং এই নদীর তীরে অবস্থিত দুটি বিখ্যাত শহর হলো আজমের এবং যোধপুর। এগুলো রাজস্থানের দুটি শহর, আজমের শহর এবং যোধপুর শহর। এরপর আমাদের চতুর্থ প্রশ্ন, কোন রাজ্যে বসবাসকারী তফসিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি? কোন রাজ্যে বসবাসকারী তফসিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি? অপশন এ কর্ণাটক, অপশন বি ওড়িশা, সি ঝাড়খণ্ড নাকি অপশন ডি মধ্যপ্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন ডি মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশ রাজ্যে তফসিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি। মধ্যপ্রদেশ রাজ্যে তফসিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি এবং তাছাড়াও পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সমস্ত রাজ্যগুলোতেও তফসিলি জাতি খুব ভালো পরিমাণে রয়েছে। এরপর আমাদের পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, ইম্ফল কোন রাজ্যের রাজধানী? অপশন এ মণিপুর, অপশন বি নাগাল্যান্ড, অপশন সি মেঘালয় নাকি অপশন ডি অরুণাচল প্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে
মণিপুর। ইম্ফল হলো মণিপুরের রাজধানী। একই সাথে আমরা দেখব যে মিজোরাম, এই মিজোরামের রাজধানী হলো আইজল। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা এবং অরুণাচল প্রদেশ, এই অরুণাচল প্রদেশের রাজধানী হলো ইটানগর। তাহলে মণিপুরের রাজধানী ইম্ফল, মিজোরামের রাজধানী আইজল, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা এবং অরুণাচল প্রদেশের রাজধানী হলো ইটানগর। আমাদের পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, কোন নদীর উপরে পং বাঁধ গড়া হয়েছে? কোন নদীর উপরে পং বাঁধ গড়া হয়েছে? অপশন এ নর্মদা নদী, অপশন বি বিপাশা, অপশন সি সোন নদী, নাকি অপশন ডি ইরাবতী নদী? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বিপাশা নদী। এই বিপাশা নদীর উপরে অবস্থিত পং বাঁধ, যেটি হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। এই পং বাঁধ যেটি হিমাচল রাজ্যে অবস্থিত। পম্বম হ্রদ, এই যদি বলা হতো পম্বন হ্রদ, তাহলে সেটি লাদাখ অঞ্চলে অবস্থিত। এর সাথে এখানে দেখতে পাওয়া যাচ্ছে সর্দার সরোবর বাঁধ, যেটি নর্মদা নদী গুজরাটে অবস্থিত। ভাকরানাঙ্গাল বাঁধ সতলজ নদী হিমাচল প্রদেশে অবস্থিত। তিহিরি বাঁধ ভাগীরথী নদী, এবং এই তিহিরি বাঁধেরই আরেকটি ব্যাকআপ বাঁধ আছে, আমরা সেটা ম্যাপে দেখে নেব। আমরা যদি এই ম্যাপটাতে দেখি, তো এখানে আমরা দেখতে পাবো, এখানে যদি এটি তাপ্তি নদী, এই যে তাপ্তি নদী, এটা অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে আমাদের আরব সাগরে গিয়ে পড়েছে। এখানে রয়েছে এই গুজরাটে সর্দার সরোবর বাঁধ, এটা সোন নদী, এবং এখানে রয়েছে বনসাগর বাঁধ। এখানে রয়েছে তিহরি বাঁধ, যেটি ভাগীরথীর উপর অবস্থিত। হিমাচল প্রদেশে রয়েছে ভাকরানাঙ্গাল বাঁধ, যেটি সতলজ নদীর উপর অবস্থিত। আর পাঞ্জাবে রয়েছে এখানে রাজা রঞ্জিত সাগর বাঁধ, যেটি আমাদের ইরাবতী বা রাভি নদীর উপর অবস্থিত। তাহলে পাঞ্জাবে কী পেলাম? পাঞ্জাবে পেলাম রাজা রঞ্জিত সাগর বাঁধ, হিমাচল প্রদেশে ভাকরানাঙ্গাল, উত্তরাখণ্ডে তিহরি বাঁধ, মধ্যপ্রদেশে পেয়েছি ওয়ানসাগর, যেটি সোন নদীর উপর অবস্থিত, এবং এখানে পেয়েছি নর্মদা নদীর উপর অবস্থিত সর্দার সরোবর বাঁধ। তাছাড়াও এখানে আরেকটা আছে তাপ্তি নদীর উপর আছে উকাই বাঁধ, সেটিও এই গুজরাটে অবস্থিত উকাই বাঁধ। এরপর আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাব। আমাদের পরের প্রশ্নটি হলো, কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত? নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীতে অবস্থিত? অপশন এ তাপ্তি নদী, অপশন বি মাহি নদী মহারাষ্ট্র, অপশন সি কৃষ্ণা নদী কর্ণাটক, নাকি অপশন ডি কৃষ্ণা অন্ধ্রপ্রদেশ? কৃষ্ণা নদী কর্ণাটক, কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ, তাপ্তি নদী গুজরাট, নাকি মাহি নদী মহারাষ্ট্র? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কৃষ্ণা নদী কর্ণাটক। কৃষ্ণা নদী কর্ণাটক, এখানেই অবস্থিত নাগার্জুন সাগর বাঁধ, এবং তার উপরে রয়েছে নাগার্জুন সাগর প্রজেক্ট। নাগার্জুন সাগর বাঁধের উপরে রয়েছে নাগার্জুন সাগর প্রজেক্ট, যেটি কৃষ্ণা নদী এবং কর্ণাটকে অবস্থিত। এর আগেই আমরা দেখলাম যে এই যে তাপ্তি নদীর উপর অবস্থিত উকাই ড্যাম, তোমাদেরকে আমি আগের প্রশ্নেই বলেছি, তাপ্তি নদীর উপর অবস্থিত উকাই ড্যাম। মাহি নদী এটি কর্কটক্রান্তি রেখাকে দুবার কাটে। এই মাহি নদী এটি কর্কটক্রান্তি রেখাকে দুবার কাটে, হচ্ছে মাহি নদী। আমরা যদি কর্কটক্রান্তি রেখা দেখি, তো এটি ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, যেমন গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম। এই মাহি নদীটি মধ্যপ্রদেশের মেহন ঝিল থেকে উৎপন্ন হয়ে এটি এই রুট গিয়ে এবং আরব সাগর গিয়ে পড়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে এটি কর্কটক্রান্তি রেখাকে দুবার কাটে। এটি মেহন হ্রদ থেকে উৎপন্ন হয়ে গিয়ে আরব সাগরে পড়েছে। এটি কর্কটক্রান্তি রেখাকে দুবার কাটে, হচ্ছে এই মাহি নদী। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? অপশান এ বিহার, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি উত্তরপ্রদেশ, নাকি অপশান ডি মহারাষ্ট্র? ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে মধ্যপ্রদেশ রাজ্যকে ভেঙে। মধ্যপ্রদেশ রাজ্যকে ভেঙে, অপশান বি মধ্যপ্রদেশ রাজ্যকে ভেঙে। এর সাথে আমরা দেখব 2000 সালের 1 নভেম্বর মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠন হয়। ছত্তিশগড়ের রাজধানী হলো রায়পুর, বৃহত্তম শহর রায়পুর। ছত্তিশগড়ের বর্তমান রাজ্যপাল হচ্ছে রমেন ডেকা এবং মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই। তাহলে কী জানলাম যে 2000 সালে মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠন হয়। ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর, বৃহত্তম শহরও রায়পুর। বর্তমানে রাজ্যপাল রয়েছে রমেন ডেকা এবং আমাদের মুখ্যমন্ত্রী ছত্তিশগড়ের সেটা হলো বিষ্ণুদেব সাই। মুখ্যমন্ত্রী কে রয়েছেন? বিষ্ণুদেব সাই। এর সাথে আমরা জানবো মহারাষ্ট্রের বর্তমানে এই মুখ্যমন্ত্রী এই 5ই ডিসেম্বর মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফডনবিস। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব।
ইনিও 2024 সালে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। মধ্যপ্রদেশের মোহন যাদব, বিহারের নীতিশ কুমার, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনভিস, এটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই এবং 2000 সালে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় রাজ্যের গঠন হয়। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোনটি? অপশন এ মোরান, অপশন বি ডিগবয়, অপশন সি বোম্বে হাই নাকি অপশন ডি অঙ্কলেশ্বর। এটা অঙ্কলেশ্বর হবে। অপশন এ মোরান, ডিগবয়, বোম্বে হাই নাকি অঙ্কলেশ্বর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ডিগবয়। ভারতের সবচেয়ে পুরাতন তৈলখনি হচ্ছে অপশন বি ডিগবয়, যেটি আসাম রাজ্যে অবস্থিত। ডিগবয় এটি ভারতের প্রাচীনতম সক্রিয় শোধনাগারও, এবং এটি কোথায় রয়েছে? আসামের তিনসুকিয়া জেলাতে রয়েছে। আসামের তিনসুকিয়া জেলাতে রয়েছে এই ডিগবয় তৈলখনিটি, আসামের তিনসুকিয়া জেলায়। তাছাড়াও যেমন রয়েছে বোম্বে হাই, এই বোম্বে হাই তৈলখনিটি ভারতের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম পাওয়া যায় বোম্বে হাই থেকে, যেটি আরব সাগরে অবস্থিত। মুম্বাই উপকূল থেকে 176 কিলোমিটার দূরে। যদি আমরা আবার এই ম্যাপটি দেখি, তো এখানে রয়েছে মুম্বাই উপকূল। এই মুম্বাই উপকূল থেকে এখানে আরব সাগরে 176 কিলোমিটার দূরে রয়েছে এখানে বোম্বে হাই। এই বোম্বে হাই আরব সাগরে অবস্থিত এবং ভারতের সবচেয়ে বড় তৈলখনি হলো এই বোম্বে হাই। আর পেট্রোলিয়াম যদি সবথেকে বেশি কোন রাজ্যে পাওয়া যায়, তখন হয়ে যাবে আসাম রাজ্যে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম পাওয়া যায়। আর সবচেয়ে বড় খনি হলো এই বোম্বে হাই। এখানে সবচেয়ে বেশি, একটা খনিতে সবচেয়ে বেশি উৎপন্ন হয় বোম্বে হাই, এবং কোন রাজ্যে বললে হবে আসামে। তাছাড়াও ওঙ্কারেশ্বর, ওঙ্কারেশ্বর এই গুজরাট অবস্থিত। ওঙ্কারেশ্বর অবস্থিত গুজরাটে। এখানে অবস্থিত হচ্ছে ওঙ্কারেশ্বর, এখানে হচ্ছে বোম্বে হাই। আসাম হলো সবথেকে বেশি পেট্রোলিয়াম উৎপাদন রাজ্য হচ্ছে এই আসাম রাজ্য। এরপর আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 10, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি? অপশন এ বর্ধমান, অপশন বি কচ্ছ, অপশন সি বাস্তার নাকি অপশন ডি লে লাদাখ। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা হলো এই কচ্ছ জেলা। জেলা হলো এই কচ্ছ জেলা, যেটি গুজরাটে অবস্থিত। এই কচ্ছ জেলা হলো ভারতের সবচেয়ে বড় জেলা। এটাও আমরা ম্যাপে দেখে নেব। এই গুজরাটের এই উপরের পার্টটি এটি হলো কচ্ছ, আর নিচের হলো এটি হলো বিদর্ভা। উপরের পার্টটি বলা হয় কচ্ছ, এটি একটি জেলা। এই কচ্ছটি সম্পূর্ণ একটি জেলা, আর নিচের পার্টটিকে বলা হয় বিদর্ভা, এটি অনেকগুলো জেলা নিয়ে গঠিত। এই কচ্ছ হলো কচ্ছে রয়েছে কচ্ছের রণ। আমরা কচ্ছের রণের নাম জানি। এই কচ্ছের রং জঙ্গলি গাধার জন্য বিখ্যাত। যদি বলা হয় জঙ্গলি গাধা সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়, সেটা হবে কিন্তু এই কচ্ছের রণে। আর এই কচ্ছের রণেই মিলিত হয়েছে লুনি নদী, যেটি ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী। এই লুনি নদী এসে মিলিত হয়েছে কচ্ছের রণে। তাছাড়া যেমন রয়েছিল বস্তর ছত্তিশগড়ের নিচের অংশকে বলা হয় বস্তর। বর্ধমান জেলা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। এই কচ্ছ জেলা হলো ভারতের সবচেয়ে বড় জেলা। যদি বলা হয় পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা, সবচেয়ে বড় জেলা। জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা উত্তর চব্বিশ পরগনা, এবং আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা। কোশ্চেন নাম্বার 11 রয়েছে, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত অপশন এ ব্যাঙ্গালোর, অপশন বি দেরাদুন নাকি অপশন সি এলাহাবাদ নাকি অপশন ডি জোরহাট। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দেরাদুন। অপশন বি দেরাদুন। তাছাড়াও যেমন এই ব্যাঙ্গালোরকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। কিসের জন্য বলা হয়? এই সেমিকন্ডাক্টরের জন্য। সেমিকন্ডাক্টর শিল্পে এত উন্নত করেছে, এই সেমিকন্ডাক্টরের জন্য বলা হয় ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালোরকে। আর রয়েছে এখানে যেমন এই এলাহাবাদের বর্তমান নাম হলো প্রয়াগরাজ। এই এলাহাবাদ কুম্ভ মেলার জন্য বিখ্যাত। এটি গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই তিনটি নদী যেখানে মিশেছে, সেখানে এই শহরটি গড়ে উঠেছে প্রয়াগরাজ। এই প্রয়াগরাজ কুম্ভ মেলার জন্য বিখ্যাত। ভারতের 4টি রাজ্যে কুম্ভ মেলা হয়, যেমন এখানে তোমার দেখতে হবে যে হরিদ্বার, উত্তরাখণ্ডে হরিদ্বার, উত্তরপ্রদেশ প্রয়াগরাজ, মধ্যপ্রদেশে উজ্জয়ন এবং মহারাষ্ট্রের নাসিক। কুম্ভ মেলা কোথায় কোথায় হয়? কুম্ভ মেলা হচ্ছে উত্তরাখণ্ডে হরিদ্বারে হয়, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, মধ্যপ্রদেশের উজ্জয়ন এবং মহারাষ্ট্রের নাসিক। এগুলো পরপর যদি একটি সিরিয়ালে রয়েছে। 12 বছর ছাড়া হয় কুম্ভ মেলা, এবং এগুলো হয় এক জায়গায় হয় 12 বছর ছাড়া। মানে যদি উত্তরাখণ্ডে বছর হয় আবার 12 বছর পর হবে, উত্তরপ্রদেশে বছর হলে আবার 12 বছর পর হবে। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন, লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কোনটি? অপশন এ কন্নড়, অপশন বি মালয়ালম, অপশন সি তামিল নাকি অপশন ডি মারাঠি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি মালয়ালম। অপশন বি মালয়ালম। তাছাড়াও যেমন কন্নড় হলো
কর্ণাটকের প্রচলিত ভাষা কন্নড়, তামিল হচ্ছে তামিলনাড়ু, মারাঠি মহারাষ্ট্র এবং মালয়ালম কেরলেরও প্রচলিত ভাষা হলো মালয়ালম। তোমরা ভারতের ম্যাপটি লক্ষ্য করে দেখতে পাবে যে লাক্ষাদ্বীপ এরকম জায়গা করে অবস্থিত, যেটি কেরলেরই সোজা পড়ছে। তাহলে কেরলেরই বেশিরভাগ মানুষ গিয়ে এখানে অবস্থান করেছে, এখানে বসবাস করে তুলেছে কেরলের লোকেই। তাই কেরলে এখানে মালয়ালম ভাষার প্রাচুর্য অনেক বেশি। তাই লাক্ষাদ্বীপেরও প্রচলিত ভাষা মালয়ালম। সবচেয়ে বেশি মানুষ কোথাকার আছে? কেরলের লোক আছে। তাহলে কেরলের যেহেতু ভাষা মালয়ালম, তো এখানেরও প্রচলিত ভাষা মালয়ালম, কারণ এটি কেরলের রাজ্যের সামনে অবস্থিত এবং ভারতেরই একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এরপর আমাদের পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13, ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? অপশন এ চীন, অপশন বি শ্রীলঙ্কা, অপশন সি বাংলাদেশ নাকি অপশন ডি নেপাল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ চীন। ভারতের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র যদি বলা হয় সেটি হয়ে যাবে চীন। তাছাড়াও যদি বলা হয় ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সবচেয়ে বেশি সীমানা রয়েছে, তখন হয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি সীমানা রয়েছে ভারতের। শ্রীলঙ্কা হচ্ছে দারুচিনির দেশ বলা হয় শ্রীলঙ্কা, যেটি চোখের জলে আকৃতির মতো এবং ভারতের দক্ষিণ দিকে অবস্থিত। আর নেপাল রয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, আমাদের হিমালয়ের মাউন্ট এভারেস্ট রয়েছে। তাছাড়া নেপালের জনকপুর, যেখানে মাতা সীতার জন্মস্থান, এই নেপালে অবস্থিত। তাছাড়া নেপালের আবার কিছু বিখ্যাত যেমন পর্বত রয়েছে মৈকালু, মৈসালু, অন্নপূর্ণা, ধুলাভেরি। তো কি জানলাম যে ভারতের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র চীন। আর যদি বলা হয় সবচেয়ে বেশি সীমানা রয়েছে কোন দেশের সঙ্গে, সেটি হচ্ছে বাংলাদেশ। আর শ্রীলঙ্কা হলো দারুচিনির দেশ। আর নেপালে রয়েছে মাউন্ট এভারেস্ট, যেটি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এবং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। এরপর আমাদের পরের প্রশ্ন, কোন শহরকে এশিয়ার রোম বলা হয়? অপশন এ মুম্বাই, অপশন বি কানপুর, অপশন সি দিল্লি নাকি অপশন ডি আগ্রা? এশিয়ার রোম বলা হয় দিল্লিকে, বলা হয় এশিয়ার রোম। এই দিল্লিকে বলা হয় এশিয়ার রোম। কেন বলা হয়? কারণ রোম হলো বিশ্বের প্রাচীন শহরগুলোর মধ্যে একটি এবং রোম স্থাপত্য, ব্রোঞ্জের মূর্তি এবং ঐতিহাসিক ভবনগুলোর কারণেই রোম বিখ্যাত। দিল্লিতে এ সমস্ত রয়েছে, দিল্লিতে প্রচুর ঐতিহাসিক ভবন রয়েছে, তাই দিল্লিকে এশিয়ার রোম বলা হয়। এবং আর ম্যাঙ্গালোরকে বলা হয় প্রাচ্যের রোম। তাহলে প্রাচ্যের রোম কাকে বলা হয়? প্রাচ্যের রোম বলা হয় ম্যাঙ্গালোরকে, এবং এশিয়ার রোম বলা হয় এই দিল্লিকে। তাছাড়া আগ্রাতে তাজমহল রয়েছে, আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত। কানপুর রয়েছে কানপুর আইআইটি। মহারাষ্ট্রের রাজধানী হলো মুম্বাই এবং ভারতের ফিল্ম সিটি বলা হয় মুম্বাইকে। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, বোমডিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? বোমডিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মণিপুর, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি ঝাড়খণ্ড নাকি অপশন ডি তামিলনাড়ু? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অরুণাচল প্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অরুণাচল প্রদেশ। তাছাড়াও এখানে দেখতে পাবে ভোরঘাট, এটি পুনে এবং মুম্বাইয়ের মধ্যে সংযোগ প্রদান করে। থালঘাট নাসিক এবং মুম্বাইয়ের সংযোগ প্রদান করে। পালঘাট কেরল এবং তামিলনাড়ু, এবং সেনকোট হলো তিরুবনন্তপুরম এবং মাদুরাইয়ের মধ্যে সংযোগ স্থাপন করে এই সেনকোট পাস। এগুলো সবগুলো পাস মানে হলো গিরিঘাট। পালঘাট, থালঘাট, ভোরঘাট আর বোমডিলা হচ্ছে অরুণাচল প্রদেশ। ভারত এবং চীনকে যুক্ত করে এই বোমডিলা পাস, যেটি অরুণাচল প্রদেশে অবস্থিত। আমরা ম্যাপটি আরেকবার দেখে নেব। প্রথমে আমরা দেখলাম বোমডিলা পাস অরুণাচল প্রদেশ। এটি ভারত এবং চীনকে, এদিকে কী রয়েছে চীন, ভারত এবং চীনকে যুক্ত করছে এই বোমডিলা পাস অরুণাচল প্রদেশে। আজকের মতো এটুকুই। যদি আমাদের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। এরপর আমরা জেনারেল নলেজের পরে আরও একটি পার্ট নিয়ে ফিরে আসবো। আজকের মতো এতটাই, ধন্যবাদ।